শেখ হাসিনা কিভাবে কি করত, কিভাবে সিদ্ধান্ত নিত, শেখ হাসিনা নিজে চারিত্রিকভাবে কতটা স্বৈরাচার ছিল, কতটা একগুঁয়ে ছিল, একরোখা ছিল, এ বিষয়ে কিছু অবাক করা তথ্য দিচ্ছে আওয়ামী লীগ নেতারা যারা রিমান্ডে আছেন। তারা স্বীকার করছেন, স্পষ্টভাবে বলছেন যে হাসিনার একগুঁয়েমির কারণে সম্ভব হয়নি, তার ঘাটতারামির কারণে সম্ভব হয়নি। এবং যারা একটু সঠিক কথা বলার চেষ্টা করতেন তাদেরকে মারতে আসতো হাসিনার লোকজন। গ্যাং অফ ফোর নিয়ে আলোচনা হচ্ছে না, যে 4 জন ব্যক্তি হাসিনাকে ডুবিয়েছে। আসলে মূল কথা হচ্ছে হাসিনাকে ডুবিয়েছে হাসিনা নিজেই। হাসিনা নিজেই রাষ্ট্র হয়ে উঠতে চেয়েছিল। তার আচরণে ছিল তার বাবার মতো, মুজিবের মতো, যে আমিই রাষ্ট্র, অল ইন অল, আমার উপরে কে। মুজিবের এই স্বৈরাচারী মানসিকতা ছিল হাসিনার সেম, যার ফলে সে ডুবেছে। হ্যাঁ, শাস্তি হবে, আমরা বিচার করব। দর্শক, একটা খবর, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল নিয়ে রিমান্ডে মুখ খুললেন আনিসুল হক। এখানে কিছু তথ্য এসেছে, এটা বিশ্লেষণ করবে এবং কিছু বিষয় নিয়ে আমরা কথাও বলতে চাই। বাংলাদেশে আপিল বিভাগ 2011 সালের 10 মে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সম্পর্কিত সংবিধান ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করেছে। একই সাথে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বলেছে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আরো 2টি সংসদ নির্বাচন হতে পারে। তবে তৎকালীন আওয়ামী লীগ সরকার তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আর কোনো নির্বাচন করেনি। 13 বছর পর রিমান্ডে তত্ত্বাবধায়ক সরকার বাতিলের ব্যাপারে মুখ খুললেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। রিমান্ডে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে প্রশ্ন করা হয়, আপনি তো ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট বানিয়েছেন, তাতে লাভ কি হয়েছে? উত্তরে তিনি বলেন, এটা আমি বানাইনি, এটা তো তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে। দেখেন, এইটার একটা তাৎপর্য রয়েছে। এখন আটক মন্ত্রী, এমপি বা আওয়ামী লীগ নেতারা সবাই হাসিনার ঘাড়ে দোষ দিয়ে নিজেরা বাঁচতে চাইবে। এটা হচ্ছে এখন সবার মানহাজ। সালমান এফ রহমান, এমনকি হাসিনার পুত্র জয়কে যদি ধরে রিমান্ডে নেওয়া হতো, জয়ও নিজে বাঁচার জন্য তার মার উপর দোষ চাপিয়ে দিত। এবং আওয়ামী লীগ নেতারা সবাই হাসিনার উপর দোষ দিচ্ছে, যে এভাবে আমাদের ছেড়ে চলে যেতে পারলো একা। এই হাসিনাকে ঘিরে রাজনীতির স্বপ্ন দেখছে, এরা বোকা ছাড়া আর কিছুই নয়, মূর্খ ছাড়া আর কিছুই নয়। এ সময় ডিবি কর্মকর্তা বলেন, যে মন্ত্রণালয় আইন তৈরি করুক না কেন, সেটা ভেটিং এর জন্য তো অবশ্যই আইন মন্ত্রণালয় গেছে, তখন আপনি ভূমিকা নিলেন না কেন? উপরন্ত বিতর্কিত আইনের পক্ষে মতামত দিয়েছেন। আর ওই আইনের মাধ্যমে অনেক সাংবাদিক ও পুলিশ কর্মকর্তাকে হয়রানি, নির্যাতন করা হয়েছে। এর মানে সব নির্যাতনের হিসাব নিকাশ শুরু। পুলিশ এখন প্রশ্ন করছে, বঞ্চিত বা যারা আওয়ামী লীগের অবৈধ নির্দেশনা মানতে রাজি হননি, সেই পুলিশকে যে বঞ্চিত করা হচ্ছে সে বিষয়ে প্রশ্ন করা হচ্ছে। এ সময় চুপ হয়ে যান সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। মানে উত্তর না দিতে পারলে চুপ হয়ে যান, অপরাধ স্বীকার করে নেয়া। ডিবির এক প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, শিক্ষার্থীদের দাবি তো মেনে নিয়েছিলাম, তারা যে এত দ্রুত সরকার পতন এক দফা আন্দোলন যাবে তা বুঝতে পারেনি। আসলে ওরা ভেবেছিল যে ওরা যে ভোট চুরি করেছে, বিনা ভোটে এমপি হয়েছে, মানে এগুলো মনে হয় জনগণ বুঝে না বা কিছু বলবে না। আসলে যে আওয়ামী লীগের উপর ক্ষোভ শুধু কোটা এগুলো না, ওদেরকে কেউ দেখতে পারে না, ওদের কোনো জনপ্রিয়তাই ছিল না বাংলাদেশে। হাসিনাকে, মুজিবকে যে জনগণ ঘৃণা করে, এই জিনিসটা ওরা বুঝেও হয়তো না বোঝার ভান ধরেছিল। আনিসুল হককে প্রশ্ন করা হয়, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপনার কেন বাতিল করলেন? জবাবে আনিসুল হক বলেন, আদালত স্বাধীন। দেখেন, ওকে আনিসুল হককে কি করা দরকার, কত বড় বেয়াদবের বেয়াদব, বলে আদালত স্বাধীন। আদালত চলতো এই আনিসুল হকের কথায় এবং ওর বান্ধবীর কথায়, আর হাসিনার কথার বাইরে তো কোনো আদালতই চলতো না। কিসের আদালত? সব হাসিনার আদালত। কোনো আদালতই ছিল না বাংলাদেশে, অলওয়েজ হাসিনার আদালত। সেই আদালত নাকি স্বাধীন। ওকে কি করা উচিত একটু বলেন তো দর্শক, আনিসুল হককে? কত বড় বেয়াদবের বেয়াদব। অনেকে তো বলছেন যে ডিম থেরাপি দেওয়া উচিত। এ সংক্রান্ত রায় আদালত থেকে এসেছে, সরকার শুধু বাস্তবায়ন করেছে। কত বড় বাটপার, ধান্দাবাজ। আদালতের কোনো স্বাধীনতা ছিল না। হাসিনা যা বলে দিয়েছে সেটাই রায় হয়েছে, আর সেটাই বাস্তবায়ন করেছে আনিসুল হকরা। এ সময় তদন্ত কর্মকর্তা বলেন, আদালত তো বলেছিলেন যে সরকার চাইলে আরো 2 টার্ম তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা রাখতে পারে, আপনারা কেন সেটা রাখলেন না? 2018 সালে যখন কোটা সংস্কার আন্দোলন হয়, তখন ছাত্ররা সব কোটা বাতিল চায়নি, তারা সংস্কার চেয়েছে, কিন্তু আপনারা কোটা বাতিল করে দিলেন কেন? জবাবে আইনমন্ত্রী বলেন, এসব হয়েছে শুধু প্রধানমন্ত্রীর রাগ ও একগুঁয়ের কারণে। এর মানে হাসিনার রাগ এবং একগুঁই, হাসিনা যে রেগে গিয়ে একগুঁয়েমি হয়ে সিদ্ধান্ত নিত, এটা হাসিনার ঘনিষ্ঠ মিত্র এই সাবেক অবৈধ আইনমন্ত্রী কিন্তু বলে দিচ্ছেন। বুঝতে পেরেছেন হাসিনা কিভাবে কি করতো? রাজসাক্ষী হচ্ছে। এর মানে যেভাবে চারদিক থেকে রাজসাক্ষী আছে, হাসিনার ঘনিষ্ঠ মিত্ররা, ঘনিষ্ঠ লোকজন যেভাবে সাক্ষ্য দিচ্ছে, হাসিনার কয়েকশো বার ফাঁসি সম্ভব বলে আমরা মনে করি।
প্রধানমন্ত্রী যদি রাগ করে কোটা বাতিল করেছেন, তাই তিনি প্রধানমন্ত্রী হিসেবে তার শপথ ভঙ্গ করেছেন, এটা দেখিয়েই তো আপনি আইনমন্ত্রী হিসেবে পদত্যাগ করতে পারতেন। মানে ভালোভাবে পেঁচিয়ে ধরছে, খুব দক্ষ কর্মকর্তা যারা প্রশ্ন করছেন। এ সময় আনিসুল হক বলেন, শেখ হাসিনার বাইরে যাওয়ার কোনো সুযোগ ছিল না। আপনারা যেমন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ মানতে বাধ্য, আমরা তেমন শেখ হাসিনা আদেশ মানতে বাধ্য ছিলাম। দেখেন, এর মানে কি? আসলে দেশে কোনো গণতন্ত্র ছিল? কোনো মন্ত্রী পরিষদ শাসিত সরকার ছিল? কিচ্ছু না। দেশে ছিল হাসিনার এক এক ব্যক্তির শাসন। হাসিনা নিজেই ছিল স্টেট। এটা স্পষ্ট যে কিছু করার ছিল না। আনিসুল হকরা বলছেন হাসিনা যা বলতো সেটা। অথচ মন্ত্রী পরিষদ শাসন এরকম হয় না, মন্ত্রী পরিষদ শাসিত শাসন। দেখেন কত সুন্দর প্রশ্ন করা হচ্ছে। তখন ডিবি কর্মকর্তা বলেন, আমরা ঊর্ধ্বতনের অন্যায় আদেশ মানতে বাধ্য না, আর অন্যায় আদেশ মানিনি বলেই দীর্ঘদিন পদোন্নতি হয়নি, পোস্টিং দেওয়া হয়েছিল খারাপ জায়গায়। আপনারাও তো অন্যায় আদেশ না মানার দৃষ্টান্ত দেখাতে পারতেন। বুঝতে পেরেছেন? তো কি প্রমাণিত হলো? যা আসলে বাংলাদেশে কোনো গণতন্ত্র ছিল না। সংসদীয় গণতন্ত্র বলি, মন্ত্রিপরিষদ শাসিত শাসন বলি, এগুলো আসলে সব ভুয়া। বাংলাদেশে ছিল হাসিনার শাসন। আর হাসিনা এই আদর্শ পেয়েছিল তার কুলাঙ্গার পিতা, পৃথিবীর ইতিহাসে অন্যতম নিকৃষ্ট স্বৈর শাসক মুজিবের আদর্শ থেকে। এই বিষয়গুলো সামনে আসে। অতএব হাসিনার পিতা ওরা কতটা ভয়ঙ্কর ছিল, অবাককর অনেক তথ্য সামনে আসছে। রাজসাক্ষী রেডি হচ্ছে, হাসিনার চূড়ান্ত বিচার হবে ইনশাআল্লাহ।